আজকের ক্লাসটা হচ্ছে আমাদের পঞ্চম ক্লাস। আজকের টপিক হচ্ছে কৃষি হতে আয়, সেকশন 40 থেকে 44, 40 থেকে 44, 40 থেকে 44, এই যে এখানে 40 থেকে 44, এটা কিন্তু বাংলায় 40 থেকে 44। আমি একটু প্রশ্নটা পড়ি। জনাব সমীর এর কৃষি জমির পরিমাণ 2 একর, একক প্রতি ধান উৎপাদনের পরিমাণ 45 মণ, প্রতি মণ ধানের বাজার মূল্য 800 টাকা হলে নির্ভরযোগ্য আয় কত? প্রশ্নটা একেবারে ছোট, আজকের অঙ্কটা একদম ছোট, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, এগুলো আপনাদের থিওরির জন্য আসতে পারে। আজকে আমি শুরুতে বলছি, আজকে ক্লাসটা একদম ছোট এবং বেশিক্ষণ থাকবো না, বেশিক্ষণ সময় নিবেন আপনাদের থেকে, আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব, যেহেতু শুক্রবার বন্ধের দিন। তো এখানে আপনাদের একটা জিনিস গুরুত্ব, আপনারা একটু এই নোটটা পড়েন, এই অঙ্কটা করার একটু এই নোটটা পড়েন। কোনো করদাতার আয়ের উৎস যদি শুধু কৃষি খাত হয়ে থাকে, সেই ক্ষেত্রে কৃষি খাতের আয় 2 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত থাকবে, তাহলে তার করমুক্ত আয়ের সীমা হবে। আবার এখানে পড়েন, কোনো করদাতার আয়ের উৎস যদি শুধু কৃষি খাতে হয়ে থাকে, সেই ক্ষেত্রে কৃষি খাতের আয় 2 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত থাকবে, তাহলে তার করমুক্ত আয়ের সীমা হবে, আচ্ছা সীমা কি হবে? করমুক্ত আয়ের সীমা হবে। আচ্ছা, এর আগে আমাদের করমুক্ত আয়ের যে স্ল্যাব ছিল অর্থায়নে, ওটা ছিল 65 বছরের নিচে হলে 3.5 লাখ, মহিলা করদাতা বা 65 বছর বা তদূর্ধ্ব হলে 4 লাখ, প্রতিবন্ধী ব্যক্তি করদাতার ক্ষেত্রে 4,75,000, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার ক্ষেত্রে ছিল 5 লাখ। এখন এই 4 ক্যাটাগরির ব্যক্তির, এই 4 ক্যাটাগরি স্বাভাবিক ব্যক্তি যদি আয় শুধুমাত্র কৃষি হয়ে থাকে, আবার বলছি, এই 4 ক্যাটাগরির আয় যদি শুধুমাত্র কৃষি খাত হয়ে থাকে, তাহলে তাদের বিদ্যমান যে কর মুক্ত আয়ের সীমা, তার সাথে আরও 2 লাখ করে যোগ হবে। দেখেন, এই জন্য এখানে আমি 2 লাখ লিখছি, 2 লাখ 2 লাখ 2 লাখ 2 লাখ, এটা একটু আপনারা খেয়াল রাখবেন। এই জন্য বলছি আজকে অঙ্কটা ছোটো, তবে বুঝার অনেক কিছু আছে। এটা হচ্ছে এই যে এখানে আপনার এই 4টা ক্যাটাগরির সাথে 2 লাখ করে যোগ হবে, তখন হয়ে যাবে 5,50,000, 6 লাখ, 6 লাখ 75, 7 লাখ। আচ্ছা, এবার আমরা অঙ্কে আসি। অঙ্ক হচ্ছে 2 একর জমি 45 মণ ধান 800 টাকা করে, তাহলে হয় মোট 72,000 টাকা। উৎপাদন ব্যয় ধরছি 60%, 43,200, নিট কৃষি আয় 28,800। আচ্ছা, এখন উৎপাদন ব্যয় 60%, এটা আমরা কোথায় পেলাম? উৎপাদন ব্যয় 60% আমরা এখানে কোথায় পেলাম? এখানে তো কোথাও নাই। এটা হচ্ছে আপনার আয়কর আইন 2023 এর 40 থেকে 44 এর মধ্যে অন্তর্ভুক্ত আছে এই ধারাটা। সেটা হচ্ছে যদি কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার কোনো হিসাব না থাকে, অর্থাৎ কৃষি থেকে আয়ে তার কোনো তিনি কোনো হিসাব সংরক্ষণ করেন না, তখন সেই ক্ষেত্রে তার উৎপাদন ব্যয় হবে 60% বাজার মূল্যের। উৎপাদন ব্যয়টা ধরা হবে বাজার মূল্যের 60%, তাহলে 60% বাদ দিলে থাকে নিট কৃষি আয় 28,800 টাকা। এই যে 28,800 টাকা, এই উৎপাদন ব্যয় 60%, এটা আপনারা কোথায় পাবেন একটু নোট ডাউন করেন। সেটা হচ্ছে আপনারা পাবেন আয়কর আইনের ধারা 43, আয়কর আইনের ধারা 43-এ পাবেন। আয়কর আইনের ধারা 43-এর 1 উপধারা, উপধারাতে লিখা আছে গ নম্বরে, করদাতা যে হিসেব বা লেনদেনের একই সময় সংরক্ষণ করেছেন, তো তাহা যাচাইযোগ্য নহে, তাহা হইলে অন্য দ্বারায় যা কিছু থাকুক না কেন, উক্ত রূপে উৎপাদিত কৃষি পণ্যের বাজার মূল্যের 60% অনুমোদিত ব্যয় হিসেবে গণ্য হবে। বুঝতে বুঝছেন? অনুমোদিত ব্যয় হিসেবে গণ্য হবে। এটা হচ্ছে আপনার আয়কর আইনের ধারা 43-এর 1-এর গতে লেখা আছে, গোড়ার গ। আয়কর আইন ধারা 43, ইনকাম ট্যাক্স ল সেকশন 43। আপনার একটু নোটটা করে রাখেন, ইনকাম ট্যাক্স ল সেকশন 43। আচ্ছা, এটা তো এখানে আমরা এটা পাইলাম, বুঝলেন।
এরপরে যেটা বলবো, এই যে এখানে 2 লাখ যোগ করলাম আমরা, এই 2 লাখ এটা কথা পেয়েছি, এই কথাটা তো আয়কর আইনের কথা হয়। এই আপনারা একটু নোটটা করেন প্লিজ। এই 2 লক্ষ টাকা দিয়ে যোগ হবে বা কর মুক্ত থাকবে বিদ্যমান যে কর সীমা 3.5 লাখ, 4 লাখ, 4 লাখ 75, 5 লাখ, এর সাথে যে 2 লাখ যোগ হবে, এটা কিন্তু এই আইনের মধ্যে নাই, এই সেকশনের মধ্যে নাই। আমরা বলছি, এই জন্য বলছি আজকের অঙ্কটা ছোট, সময় কম, কিন্তু ইন্টারেস্টিং। এই যে 2 লক্ষ টাকা আমরা এখানে যোগ করছি বিদ্যমান করমুক্ত সীমার সাথে, এই 2 লক্ষ টাকা এটা তো এখানে আইনের মধ্যে কোথাও লেখা না, তাহলে এটাকে আমরা কীভাবে লিখলাম বা কীভাবে পেলাম? কেউ কেউ বলতে পারেন আমাকে? কেউ কেউ জানেন? যদি কেউ জানেন তাহলে চ্যাট বক্সে লিখে নিয়ে আর না হলে নো লিখেন। আচ্ছা, আপনারা যেহেতু জানেন না, তাহলে আমি আপনাদেরকে বলি, আপনারা লিখে রাখেন। এই 2 লক্ষ টাকা যে করমুক্ত থাকবে বিদ্যমান করমুক্ত আয়ের সীমার সাথে আরও 2 লক্ষ টাকা যে যোগ হবে, এটা হচ্ছে আয়কর আইনের তফসিল, আয়কর আইনের তফসিল ষষ্ঠ, আয়কর আইনের তফসিল ষষ্ঠ দফা 20, আয়কর আইনের তফসিল ষষ্ঠ দফা 20, আয়কর আইনের তফসিল ষষ্ঠ দফা 20, অর্থাৎ আয়কর আইনের ষষ্ঠ তফসিলের দফা 20 নম্বরে এই নোটটা দেওয়া আছে। মোট আয় থেকে মোট আয় পরিকল্পনা থেকে কী কী বাদ যাবে, এই হেডলাইনে সম্ভবত প্রথম অধ্যায় দফা নম্বর 20 দেওয়া আছে। ষষ্ঠ তফসিল দফা নম্বর 20, ষষ্ঠ তফসিল দফা নম্বর 20। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন তাই না? এবার আপনারা একটা জিনিস নোট করেন, সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি উৎপাদন এবং প্রক্রিয়াজাত করে চা এবং রাবারের বিক্রয় অর্থের 60%, 40% হচ্ছে ব্যবসা এবং 60% হচ্ছে কৃষি আয় বলে গণ্য হবে। আমি আবার পড়ছি, কোনো ব্যক্তি কর্তৃক উৎপাদিত ও প্রক্রিয়াকৃত চা এবং রাবারের বিক্রয় অর্থের 40% হবে ব্যবসা থেকে আয় এবং 60% হবে কৃষি থেকে আয়। এটা একটা আপনারা নোট করুন। এটা হচ্ছে আপনার আয়কর আইনের ধারা 40, আয়কর আইনের ধারা 40 দফা 2, উপধারা 2, আয়কর আইনের ধারা 40 উপধারা 2। আপনারা একটু লিখেন। এই কথা, এটা হচ্ছে আয়কর আইনের ধারা 40 উপধারা 2, কোনো ব্যক্তি কর্তৃক উৎপাদিত প্রক্রিয়াকৃত চা এবং রাবারের বিক্রয় অর্থের 40% ব্যবসা আয় এবং 60% কৃষি আয় বলে গণ্য হবে। আচ্ছা, এবার আপনারা একটু বলেন, এই অঙ্কের মধ্যে আপনারা কি কি বুঝেন না বা কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, বুঝতে পরে
এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সবসময় আসে, আপনারা একটু লিখেন, একটু নোট ডাউন করেন। আমি লিখে দিচ্ছি। অ্যামোর্টাইজেশন, অ্যামোর্টাইজেশন এটা একটু আপনারা লিখেন। এই জিনিসটা আপনাদের 2 মার্কে বা 5 মার্কের কোশ্চেন আসে। এটা আমি একবারে সংক্ষেপে বলে দিচ্ছি, এরপর আপনারা একটু আইনটা এটা এই ওয়ার্ডটা পাবেন আপনার আইকো আইনের ধারা 42, ধারা 42-এ পাবেন একবারে 42-এর উপধারা 1-এ 6 নম্বরে পাবেন স্পর্শতীত সম্পদের অ্যামোর্টাইজেশন। এটা হচ্ছে আমাদের এরকম সম্পত্তির অবচয় নির্ধারণ করি না, অ্যামোর্টাইজেশনও সেম। এটা হচ্ছে আমার ট্রেডমার্ক, প্যাটেন্ট, সুনাম, এগুলোর উপরে নির্ধারণ করা হয়। এটা এক ধরনের খরচ হিসেবে বাদ দিতে হয়। যে উপরে লেখা আছে কৃষি হতে আয় খাতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদিত সাধারণ বিয়োজন সমূহ, এটার মধ্যে এটাও আছে, অ্যামোর্টাইজেশনটাও আছে। এই অঙ্কটা অনেকবার আসছিল এর আগে পরীক্ষায়, বিগত পরীক্ষাগুলোর মধ্যে। অ্যামোর্টাইজেশন তাহলে আমরা আজকে এই অঙ্কটা থেকে কি শিখলাম? প্রথমত হচ্ছে এখানে যদি স্বাভাবিক ব্যক্তিগত তার আয়ের খাত শুধুমাত্র কৃষি হয়, তার করমুক্ত আয়ের সীমা বিদ্যমান করার সাথে বিদ্যমান করমুক্ত আয়ের সাথে আরও 2 লক্ষ টাকা যোগ হবে। এই জিনিসটা কোথায় পেলাম? আয়কর আইনের তফসিল 6 দফা 20, আয়কর আইনের তফসিল 6 দফা 20 একটা শিখলাম। 1 নাম্বার কি শিখলাম? আয়কর আইনের তফসিল 6 দফা 20, 2 লক্ষ টাকা বাড়তি 2 লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত করমুক্ত থাকবে শুধুমাত্র কৃষিখাত থেকে আয় করলে, একটা শিখলাম। আচ্ছা, এরপরে কি শিখলাম? অ্যামোর্টাইজেশন থিওরির জন্য অ্যামোর্টাইজেশন শিখলাম। এরপরে হচ্ছে আপনার কৃষিখাতের যদি স্বাভাবিক ব্যক্তিগত বা কৃষক উনি যদি হিসাব বহি সংরক্ষণ না করেন তাহলে তার খরচ কত ধরা হবে? 60%। তাহলে তার খরচ ধরা হবে 60%। 3টা শিখলাম। আরেকটা হচ্ছে কোনো ব্যক্তি যদি উৎপাদন এবং প্রক্রিয়াকৃত চা এবং রাবার একসাথে করে তাহলে তার বিক্রয় হতে 40% ব্যবসা এবং 60% কৃষি থেকে আয় হয়েছে বলে গণ্য করা হবে। 4টা। 5 নম্বর হচ্ছে কৃষি হতে আয় খাতের আয় গণনার ক্ষেত্রে অনুমোদিত সাধারণ বিয়োজন সমূহ। এটা হচ্ছে থিওরি। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা ক্লাসে ম্যাথের সাথে প্লাস থিওরি যোগ করে আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার জন্য।
তাহলে আমরা আজকের এই কৃষিখাত থেকে জাস্ট এই পাঁচটা জিনিস আপনারা মুখস্থ করলে বা শিখলে এখান থেকে আপনাদের আর কোনো শঙ্কা নাই বা কোনো ভয় নেই বা আশঙ্কা নাই যে পরীক্ষা আসতে আপনারা পারবেন এরকম কোনো আশঙ্কা নাই। যে আমরা থেকে শিখলাম 1-2 লক্ষ টাকা পর্যন্ত বাড়তি, এটা হচ্ছে কোথায় আছে আয়কর আইন ৬ষ্ঠ তফসিল দফা ২০। এরপরে হচ্ছে আপনার অ্যামোর্টাইজেশন, এরপরে হচ্ছে আপনার ৬০% উৎপাদন ব্যয়, এরপরে হচ্ছে আপনার 40% ব্যবসা এবং 60% কৃষি। কখন কাউন্ট করবো যদি চা এবং রাবারের উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ করে একই ব্যক্তি। এরপরে হচ্ছে কৃষি হতে আয় খাতের আয় গণনার ক্ষেত্রে অনুমোদিত সাধারণ বিয়োধনসমূহ, এটা থিওরি, এটা গুরুত্বপূর্ণ, তেমন কিন্তু কোনো কঠিন না, এটা কিন্তু থিওরি আপনাদের জন্য। একটু পড়ে দিচ্ছি আমি। অনুমোদিত কৃষি হইতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদিত সাধারণ বিয়োজনসমূহ কি? এখানে অনেক বড় করে দেওয়া আছে, যেটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলে আপনারা পরীক্ষা অবশ্যই আমার বাবা সেটা বলে দিচ্ছে। সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা বলি, যেমন কতে লেখা আছে কৃষির উদ্দেশ্যে ব্যবহৃত ভূমি বা আঙ্গিনের উপর পরিশোধিত যে কোনো প্রকারের কর, ভূমি উন্নয়ন কর বা খাজনা। তো আপনারা এখানে এত বড় লম্বা লাইন না লিখে, এই জন্য আয়কর আইন থেকে আপনারা কোনো থিওরি পড়তে গেলে ওটা বুঝেন না বা পরীক্ষায় লিখতে আপনাদের ঝামেলা হয়। প্রশ্নটা পড়ছি আবার, কৃষি হতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদিত সাধারণ বিয়োজনসমূহ। এই জন্য আপনারা পুরো লাইনটা না লিখে দেবেন। আমি বলি কী কী পদ দিবেন। 1 নম্বরে আছে কর, ভূমি উন্নয়ন কর বা খাজনা 1। 2 ভাড়া, উন্নয়ন ও সংরক্ষণ ব্যয় এবং চাষাবাদ ব্যয়। এই 4টা ওয়ার্ডকে ওনারা এমনভাবে লিখছে, আমি পড়তেছি, কৃষি উদ্দেশ্যে ব্যবহৃত ভূমি বা আঙ্গিনার জন্য পরিশোধযোগ্য ভাড়া, উন্নয়ন ও সংরক্ষণ ব্যয় এবং চাষাবাদ ব্যয়। তো এগুলোকে আপনারা মানে সংক্ষেপে লিখবেন। আমি বলছি ভাড়া, উন্নয়ন ও সংরক্ষণ ব্যয় এবং চাষাবাদ ব্যয়। এরপর হচ্ছে পরিশোধযোগ্য সুদ বা মুনাফা। এরপর হচ্ছে আপনার যন্ত্রপাতি ও সরঞ্জামের রক্ষণাবেক্ষণ, মেরামত, চাষাবাদের জন্য পালিত গবাদি পশু লালন পালন সংশ্লিষ্ট এবং পরিবার সংক্রান্ত ব্যয়। এরপরে হচ্ছে আপনার বিমা প্রিমিয়াম, প্রাকৃতিক দুর্যোগ রক্ষার জন্য নিমিত্ত ব্যয় তথ্য। এরপরে হচ্ছে আপনার অ্যামোর্টাইজেশনের ব্যয়। এরপর হচ্ছে করদাতা কর্তৃক সংশ্লিষ্ট কৃষিকাজে ব্যবহৃত সম্পদের অবচয়। এগুলো এই আপনার এই জিনিসগুলো লিখবেন। একবার আগে থেকে যে বিশাল ব্যাখ্যা দিয়েছে ওগুলো লেখার কোনো প্রয়োজন নেই। এগুলো আপনার 4 মার্ক 5 মার্কের কোশ্চেন আসছে, একেবারে এরকম বিস্তারিত দেওয়ার দরকার নেই। শুধুমাত্র সিম্পলি যে কস্টগুলো ওনার বাদ যাবে ওগুলো আপনারা লিখবেন। এই জন্য কোশ্চেন আপনারা যেমন ভাড়া থেকে হয়, ভাড়া থেকে সাধারণ বিয়োজনগুলো, কৃষি থেকে বিয়োজনগুলো, ব্যবসা থেকে বিয়োজনগুলো, এই 3টা ক্ষেত্রে বেশি আসে। ওবায়দুল্লাহ এখন আসছে, ক্লাস শেষ পর্যায়ে, আর মাত্র 5 মিনিট ক্লাস করাবো। আচ্ছা, যিনি এখন আসছেন ওনার সুবিধা আমি আরেকবার বলে দিচ্ছি, যেহেতু উনি লেট করছেন। আমি সর্বোচ্চ 5 মিনিট আছে ক্লাসে। আমাদের শুক্রবারে ইনশাল্লাহ আমি 10টা বাজে যদি ক্লাস হয়, আমার ক্লাসগুলো টাইম কম হবে, আপনারা একটু কাইন্ডলি আগে আসবেন। আমি আবারও পড়ছি, জনাব সমীর একজন কৃষক, ওনার কৃষি জমির পরিমাণ 2 একর, প্রতি ধান উৎপাদনের পরিমাণ 45 মণ, প্রতি মণ ধানের বাজার মূল্য 800 টাকা হলে নেট করযোগ্য আয় কত? আমরা এখানে আসি। কোনো করদাতার আয়ের উৎস যদি শুধু কৃষিখাত হয়ে থাকে, সেই ক্ষেত্রে কৃষিখাতের আয় হবে 2 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত থাকবে। সেই ক্ষেত্রে কৃষিখাতের আয় 2 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত থাকবে। তাহলে করমুক্ত আয়ের সীমা কী হবে? এটা হবে, অর্থাৎ বিদ্যমান যে করমুক্ত আয়ের সীমা আছে তার সাথে 2 লক্ষ করে যোগ হবে। 65 বছরের নিচে পুরুষ করদাতার ক্ষেত্রে 3,50,000 যোগ 2 লাখ 5,50,000। মহিলা করদাতা বা 65 বছর বা তদুর্ধ্ব বয়সের ক্ষেত্রে পুরুষ করদাতার ক্ষেত্রে 4 লাখ যোগ 2 লাখ 6 লাখ। প্রতিবন্ধী ব্যক্তি করদাতার ক্ষেত্রে 4,75,000 গুণ 2 লাখ 6,75,000। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তযোদ্ধা করদাতার ক্ষেত্রে 5 লাখ যোগ 2 লাখ 7 লাখ। আচ্ছা, এরপরে আমরা নেট কৃষি আয় এটা কীভাবে পেলাম? 2 একর জমির প্রতি একরে 45 মণ গুণ 800 টাকা করে 72,000 টাকা। উৎপাদন ব্যয় 60%, উৎপাদন ব্যয় 60% করে পেলাম, এখানে তো কোথাও নাই। উৎপাদন ব্যয় 60%, এখানে তো কোথাও উল্লেখ নাই। এটা হচ্ছে আয়কর আইনের তফসিল নাম্বার
43 আয়কর আইনের তফসিল নাম্বার 43 আয়কর আইনের তফসিল নাম্বার 43 উল্লেখ আছে যদি কোনো কৃষক বা কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা যদি হিসাব বই সংরক্ষণ না করেন তাহলে তাকে তার বাজার মূল্যের 60% উৎপাদন ব্যয় হিসেবে কাউন্ট করা হবে। বাজার মূল্যের 60% উৎপাদন ব্যয় হিসেবে কাউন্ট করা হবে, এটা উল্লেখ করা আছে আয়কর আইনের ধারা 43। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে তো আমরা 2 লক্ষ টাকা অ্যাড করলাম, 2 লক্ষ টাকা যে আমরা অ্যাড করলাম এটা কথা পাচ্ছি, এটা হচ্ছে আয়কর আইনের 6ষ্ঠ তফসিল দফা 20। আয়কর আইনের 6ষ্ঠ তফসিল দফা 20। যারা পরে আসছেন একটু লিখেন, যারা পরে আসছেন একটু লিখেন। আয়কর আইনের 6ষ্ঠ তফসিল দফা 20 ওখানে উল্লেখ আছে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র কৃষিখাত থেকে আয় করে তখন তার করমুক্ত আয়ের সীমা হবে, বিদ্যমান যে করমুক্ত আয়ের সীমা আছে তার সাথে 2 লক্ষ টাকা যোগ হবে। এটা হচ্ছে 6ষ্ঠ তফসিল দফা 20, আয়কর আইনের 6ষ্ঠ তফসিল দফা 20। আর একটা জিনিস এটা বলে নিচ্ছি, এটা তো বললাম, এটা বলে দিলাম। এরপরে অ্যামোর্টাইজেশন কি, এটা হচ্ছে আমরা যেরকম হিসেবে অবচয় করি অবচয়ের মতো, যেমন আমরা অবচয় করি কিসের, আসবাবপত্র, যন্ত্রপাতির, কলকবজা এগুলার। আর অ্যামোর্টাইজেশনটা হয় আপনার প্যাটেন্ট, ট্রেডমার্ক, সুনাম, অর্থাৎ যেগুলো স্পর্শ করা যায় না বা দেখাও যায় না ওগুলোর উপরে অ্যামোর্টাইজেশন ধরা হয়, এটা এক ধরনের খরচ কিন্তু। আর একটা জিনিস থিওরি সেটা বলে দিতে, যেটা আপনাদের এখানে নাই থিওরিতে আছে, সেটা হচ্ছে আয়কর আইনের ধারা 40। আয়কর আইনের ধারা 40 ওখানে উল্লেখ আছে কোনো ব্যক্তি কর্তৃক উৎপাদিত ও প্রক্রিয়াকৃত চা এবং রাবার এর বিকল্প অর্থের 40% ব্যবসা হতে আয় এবং 60% কৃষি হতে আয় বলে গণ্য হবে। কোনো ব্যক্তি কর্তৃক উৎপাদিত ও প্রক্রিয়াকৃত চা এবং রাবারের বিকল্প অর্থের 40% ব্যবসা আয় এবং 60% কৃষি হতে আয় বলিয়া গণ্য হবে। আরেকটা থিওরি আছে, এই থিওরি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, একটু নোট ডাউন করেন। কৃষি হতে আয় খাতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদিত সাধারণ বিনোদনসমূহ। কৃষি হতে আয় খাতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদিত সাধারণ বিনোদনসমূহ। আজকে ক্লাসে এতটুকু ছিল, আর আমি ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি, আপনারা যদি কারো লাগে ওখান থেকে দেখে নিতে পারেন। আর আজকে সন্ধ্যায় ক্লাস হবে 8টা ইনশাল্লাহ। কেউ লেট করবো না, একটু আর্লি আসার চেষ্টা করবেন। এখানে একটা কথা লিখলাম যে 65 বছরের নিচে পুরুষ করদাতার ক্ষেত্রে 65 বছরের উপরে হলে স্যার কি হবে? এই যে এটা পড়েন খ নাম্বারটা, মহিলা করদাতা বা 65, যদি 65 বছরের উপর হয় তখন ওনার এখানে নর্মালি আছে 3.5 লাখ, 65 বছরের উপর তখন হবে 4 লাখ। বুঝতে পারছেন? হ্যাঁ, এই জিনিসগুলো খুব সেন্সিটিভ। এই জিনিসগুলো যদি কারো একটু ভুল হয় বা একটু যদি হোঁচট খায় আপনার পুরো অঙ্ক হবে না। আপনি চাকরি থেকে ইনকাম বলেন, ব্যবসা থেকে ইনকাম বলেন, আপনি যেখান থেকে বলেন না কেন, আপনি এইটা হোঁচট খেলে আপনার পুরো অঙ্ক শেষ। চাকরি থেকে ইনকাম, ভাড়া থেকে ইনকাম, এরপরে আপনার ব্যবসা থেকে ইনকাম, কৃষি থেকে ইনকাম, মূলধনী আয়, আর্থিক পরিসম্পদ থেকে যে আয়, মানে যে 60টা খাতের আপনি আয় পরিগণনা করেন, যদি আপনার এখানে কোনো 19-20 হয়ে যায়, একটু ভুল হয়, আপনার কোনো অঙ্কই মিলবে না। এক কথা আপনার অঙ্কতে 0 বললে হবে। এখানে ভুল করলে আপনার পদয় কর ভুল হবে, পদয় কর ভুল হলে আপনার সার চার্জ ভুল হবে, সার চার্জ ভুল করলে আপনি 173 দ্বারা পরিশোধিত কর ওটা ভুল করবেন। এই জন্য এটা একটা আপনারা এনি হাউ এটা আপনাদেরকে মুখস্থ করতে হবে। এখানে বোঝার কোনো সুযোগ নেই, যে যেভাবে মাইন্ড সেট আপ করতে পারেন আপনি এই জিনিসটা একটু মুখস্থ করেন। এই 3.5 লাখ, 4 লাখ, 4,75,000, 5 লাখ এটা হচ্ছে স্বাভাবিক। আর শুধুমাত্র এখানে 2 লক্ষ অ্যাড হয়েছে শুধুমাত্র যদি উনি কৃষক হন, অর্থাৎ ওনার যদি আয় শুধুমাত্র কৃষিকাজ থেকে আসে। আপনার একটু কাইন্ডলি একটু এটা মুখস্থ করেন। এটা আছে আপনার আয়কর আইনের, সরি এটা আছে আপনার আয়কর আইন না, এটা হচ্ছে আপনার অর্থ আইনের তফসিল আছে বা অর্থ আইনে পাবেন। এটা আমি আপনাদেরকে অলরেডি ফিডব্যাক দিয়ে দিচ্ছি। এই যে আপনার করমুক্ত আয়ের সীমা যেটা অ্যাজ ইউজুয়াল ওটা আপনার অর্থ আইনে পাবেন। আর এটা তো 2 লাখ শুধুমাত্র এই অঙ্কের ক্ষেত্রে। তারা খুবই সাবধান, যদি এই 4টা জিনিস ভুল করেন, 4টা ক্যাটাগরি, তাহলে আপনাদের আয়কর আইনের একবারে মানে কোনো অঙ্ক মিলবে না, এটা বলা যায়।